সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে সঙ্গে থাকছি আমি হাসান মাহমুদ। শুরুতেই আজকের আলোচিত কয়েকটি সংবাদের শিরোনাম জানিয়ে রাখতে চাই। শাপলা প্রতীক পাবে না এনসিপি, ফের জানালো নির্বাচন কমিশন। সারা দেশে 42,500-এর বেশি ভোট কেন্দ্র চূড়ান্ত। আরেকটি সংবাদ হচ্ছে ফ্যাসিবাদ বিরোধীদের নিয়ে ঐক্য করবে বিএনপি। অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তিকে ঘিরে আস্থার সংকট, বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির জোটে যাবে না জামায়াত, জানিয়েছেন গোলাম পরোয়ার। যে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার প্রস্তুতি এনসিপির, বলেছেন আক্তার। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ রয়েছে এবং সেই সংবাদগুলোর মতোই আমরা মোটামুটি অন্য বিষয়গুলো নিয়ে এবং দেশের চলমান যে সার্বিক রাজনীতি সেই বিষয়ে আলোচনা করবো। এই জন্য আমরা তিনজন অতিথিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডানে রয়েছেন জনাব ফজলে হুদা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষক দল। বাঁয়ে রয়েছেন মোহাম্মদ তারেক রহমান, সাধারণ সম্পাদক আম জনতার দল, এবং রয়েছেন অ্যাডভোকেট আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক ও সদস্য, নির্বাহী কমিটি এনসিপি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমাদের এই সময়ে আমরা দেখছি নির্বাচন ঘনিয়ে আসছে, এ নিয়ে নানান মহলে আলোচনা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপিতে আমরা দেখছি যে প্রার্থীদের সাথে বেশ আলোচনা হচ্ছে এবং প্রার্থী বাছাইয়ের যেটি সংলাপ হচ্ছে বা সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, আজকেও হয়েছে এবং রাতে ঢাকার বিভাগের আলোচনার মধ্য দিয়ে আজকে বিএনপি তার সারা দেশে যে প্রার্থী তালিকা আগামী নির্বাচনকে ঘিরে সেটি সম্পন্ন করেছে। এবং আমরা একটু জানতে চাইব, বিএনপি যখন এই প্রস্তুতিগুলো নিচ্ছে তখন কিন্তু এখনও শাপলা প্রতীক নিয়ে আপনারা এনসিপি যারা রয়েছেন, জাতীয় নাগরিক পার্টি, আপনারা শাপলা প্রতীক প্রাপ্তির জন্য নির্বাচন কমিশনের সাথে এখনও দেন দরবার চলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যখন নির্বাচন এত কাছাকাছি, ঠিক আপনারা আসলে মনোনয়ন চূড়ান্ত করবেন কখন, বা আরও অনেক কিছু কাজ রয়েছে। শোনা যাচ্ছে আপনারা বিএনপির সাথে, কখনো শোনা যাচ্ছে কখনো জামাতের সাথে। সব মিলিয়ে আসলে আপনাদের প্রস্তুতিটা কি? আপনারা একই সাথে নির্বাচন প্রস্তুতিও নিচ্ছেন কি, না শুধু শাপলা প্রতীক নিবন্ধনও আপনাদের এখনও বাকি রয়েছে? আমি এনসিপি প্রতিনিধি নাসের আপনার কাছেই জানতে চাই। হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার মাধ্যমে যারা দেখছেন শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দকে। তো প্রশ্নটি এসেছে আমাদের একেবারে তরুণদের নেতৃত্বে যে দল, রাজনৈতিক দল এনসিপিকে ঘিরে। তো আমরা বয়সে তরুণ, আমাদের সাথে প্রবীণ রায় রয়েছে। আমরা এমন একটি সময় রাজনীতি শুরু করেছি যখন আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে এসেছি। নির্বাচনের পক্ষে এনসিপি সবসময় বলেছে, কিন্তু আপনি আপনার প্রশ্নেই বলেছেন যে এখনো প্রতীক বরাদ্দ করা হয়নি, নির্বাচনী প্রস্তুতি আমরা কীভাবে নিব। শুরু থেকে আমরা তিনটি বিষয়ে আমরা খুব অনড় ছিলাম: বিচার, সংস্কার এবং আমাদের যে নির্বাচন। তো এই নির্বাচনের ক্ষেত্রে যে শর্তগুলো রয়েছে আমাদের নির্বাচন কমিশনে, সেই শর্ত মোতাবেক এনসিপি আবেদন করেছে এবং আমাদের প্রার্থিত প্রতীক ছিল শাপলা। কিন্তু বারংবার আমাদের নির্বাচন কমিশন অনেকটা মানে নিরপেক্ষতার পরিচয় দিতে পারেননি। কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে তাদের মধ্যে বিশেষ ধরনের পার্সিয়ালিটি রয়েছে। নানান সময়ে নানান উত্তর দিয়ে শাপলা প্রতীক কেন আমাদের জন্য বরাদ্দ করবেন না তার কোনো সদুত্তর দেননি। তো দেখেন, সেখানে প্রধান নির্বাচন কমিশনার নাম আমি ভুল না করলে নাসিরউদ্দিন সাহেব, আমাদের এখানে যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের নিবন্ধন ঘটাবার জন্যে, তো তিনিও নাসিরউদ্দিন পাটোয়ারি। বারংবার আমাদের এই টিমের সাথে কথা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের কোনো সদুত্তর মেলেনি। আমার একটা এক্সপিরিয়েন্স আছে, যখন বিএনএম নামীয় একটি সংগঠন, বৈপুর সংগঠন, নির্বাচন কমিশনের নিবন্ধন পায়, তখন আমি নিজে একজন অ্যাডভোকেট হিসেবে, একজন নাগরিক হিসেবে আপত্তি জানিয়েছিলাম। তখন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনের উপস্থিতিতে এবং কমিশনারদের উপস্থিতিতে আমি যখন শুনানি করি, আমার সাথে বিজ্ঞ আইনজীবীরা শুনানি করেন, তারা কিন্তু এর কোনো ব্যাখ্যা আমরা আদালতের কাছ থেকে যেটা পাই, এটা কোয়াজাই এক ধরনের কোর্ট, তো তারা এটার কোনো ধরনের মানে ধরেন একটা থাকে আমার সাবমিশন, বিপক্ষের সাবমিশন, তারপরে আমি যে আর্গুমেন্ট করেছি, কিছুই না, শুধু ডিসিশন যে
আপনার নিবন্ধন বহাল রাখা হলো। একইভাবে আমরা দেখলাম একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কেন শাপলা প্রতীক দেওয়া হবে না কোনো আইনি ব্যাখ্যা দিতে পারে না। আমরা কিন্তু আমাদের আইন রয়েছে ক্যাটাগরিক্যালি আমরা কিন্তু ব্যাখ্যা করেছি। শাপলা প্রতীক আপনারা চেয়ে যাচ্ছেন, কিন্তু নির্বাচন তো ঘনিয়ে আসছে, সেক্ষেত্রে আপনারা কি মানে প্রতীক নিয়েই আসলে আছেন? দেখেন, আমরা যখন মাঠে কাজ চলছে, আমি উত্তরটা দিচ্ছি, আমরা যখন নির্বাচন চাচ্ছি, দেশের মানুষ যখন নির্বাচনমুখী, রাজনৈতিক দলগুলো যখন প্রস্তুতি নিচ্ছে, তখন অভ্যুত্থান থেকে উঠে আসা একটা রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ না করে নির্বাচন কমিশনে নির্বাচন পেছানোর পায়তারা করছে। আমরা একটা স্পষ্ট আলামত দেখছি। কিছুদিন পর নির্বাচন কোনো কারণে যদি পিছিয়ে যায় তাহলে দোষারোপ করাবে এনসিপির উপর। দেখুন, আপনি যেটি বলেছেন, আমরা প্রথম বলেছিলাম যে গণপরিষদ নির্বাচন এবং পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে, তো আমাদের যারা প্রার্থী সম্ভাব্য তারা কিন্তু মাঠে রয়েছেন, তারা প্রচারণা করছেন, কিন্তু প্রতীক ছাড়া প্রচারণা করবার গেলে যে ধরনের ব্যারিয়ার, মানুষকে মার্কা পরিচিত করানো আমাদের দেশে, এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আমরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছি এবং জনমানুষ যারা প্রত্যাশা করে আছেন যে এই যে চমৎকার একটি ফুল, একটি মার্কা এনসিপির শাপলা প্রতীক, সেখানে ভোট দিবেন, তরুণরা কিন্তু ক্ষুব্ধ হচ্ছে। তো এই ক্ষুব্ধ রাজনৈতিক দল হিসেবে আমরা হচ্ছি না। আমরা মনে করি এটা গণ অভ্যুত্থানের প্রতি দৃষ্টতা দেখানো, রাজনৈতিক দলের উপর দৃষ্টতা দেখানো এবং আমাদেরকে এই লেভেল প্লেইং ফিল্ড থেকে বঞ্চিত করার জন্য নির্বাচন কমিশন কোথাও থেকে আদিষ্ট হয়ে বিশেষ ধরনের কায়কারবার করছেন। মানে শাপলা প্রতীক দিচ্ছে না, বিশেষ ধরনের কায়কারবার, কি এটাকেই বলছেন? না, শুধু শাপলা প্রতীক না, আপনি দেখেন, আমরা তো, আপনি প্রশ্নের মধ্যেই ছিল নির্বাচনে যে আমরা প্রবেশ করব, আমাদের তো একটা নির্বাচনী প্রতীক নিয়ে আমাদের আপনাদেরকে বিলম্বিত, এই প্রতীক নিয়ে ঝুলিয়ে রেখে বিলম্বিত করছে। কিন্তু আমরা আমাদের কার্যক্রমের ব্যাপারে আমাদের সক্রিয় আছে, কারা মনোনয়ন পেতে পারেন এই ধরনের একটি নির্বাচনী বোর্ড হয়েছে এবং যারা প্রার্থী রয়েছেন তারাও দলের সাথে যোগাযোগ রাখছেন। তবে আমাদের প্রক্রিয়াটা অনেক শ্লথ করে দিয়েছে নির্বাচন কমিশন। জি, আমি একটু জনাব তারেক আপনার কাছে একটু আসি, যে বক্তব্যটি শুনেছেন, যে মানে একটা প্রতীক নিয়ে আসলে এখনো অনেক মানে দেন দরবার চলছে। মানে বিষয়টা হচ্ছে যে যখন নির্বাচন সামনে তখন এই সুরাহাটাই হয় নাই। মানে আপনার কাছে কেমন মনে হচ্ছে বিষয়টা, যে নির্বাচনের ক্ষেত্রে এটা কোনো ফ্যাক্ট হয়ে দাঁড়াবে কিনা? জি, অনেক ধন্যবাদ। আমার সহ আলোচক এনসিপির ভাই শাপলা বিষয়ে বলছিলেন, সঙ্গত কারণে আমার কিছু এখানে আপত্তি আছে। তো আমাদের এনসিপির ভাইরা এতদিন সংস্কার, বিচার, এই বিষয়গুলো নিয়ে অনেক বলেছেন এবং এটা বারবার বলতেন। তো এটা দুঃখজনক যে তাদেরকে ওইটা এখন না বলে এখন বারবার শাপলা বলতে হচ্ছে। তো আমরা শাপলা বিষয়ে আমরাও নিবন্ধনের অপেক্ষায় থাকা একটা দল। এনসিপির প্রতি আমাদের একটা মেসেজ যে তারা যেভাবে শাপলাকেই পেতে হবে, শাপলার জন্য অপেক্ষা করছে, তারা শাপলার জন্যই অপেক্ষা, হ্যাঁ, আবেগী অপেক্ষা, এই সেম জিনিসটা আরও যারা নিবন্ধনের অপেক্ষায় আছে তাদের ক্ষেত্রেও একই বিচার করা হবে কিনা, অথবা পূর্বে যারা নিবন্ধনের জন্য অপেক্ষায় থেকে এই প্রতীক চেয়েছিল তাদের ক্ষেত্রেও একই বিচার করা হবে কিনা। যে প্রতীক চেয়েছে অন্য প্রতীক, আমাদের ভাইরা বলছে যে তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে বা এরকম একটা বক্তব্যই তো, তাই না? তো তারাই নিজেদেরকে জিজ্ঞাসা করুক যে তারাই এমন কিছু চাচ্ছে কিনা যেটা একটা বৈষম্যমূলক চাওয়া। শাপলাকে প্রাথমিকভাবে এদেশের মানুষ, এনসিপি শাপলা চাচ্ছে, মানুষ খুশি হয়েছিল, কিন্তু যখন মানুষ আস্তে আস্তে তথ্যগুলো সব তো জানে না, মানুষ যখন দেখলো যে প্রধান উপদেষ্টার লগো সেখানে শাপলা, রাষ্ট্রপতির লগো সেখানে শাপলা, প্রধানমন্ত্রীর লগো, আমাদের এসএসএফ সেখানে শাপলার অস্তিত্ব আছে, সেনাবাহিনীর শাপলার অস্তিত্ব আছে, তো যেই শাপলাকে তারা গুরুত্ব সহকারে দেখছে, এই জায়গাগুলো থেকে রাজনৈতিক প্রতীক বিবেচনা করে মুখ্য অলংকার হিসেবে যে শাপলাটাকে ব্যবহার করা হচ্ছিল সেগুলো যদি সরিয়ে ফেলা হয় তখন তারাই কিন্তু আবার শাপলা চাইবে না। যে আমরা তো ওই শাপলা চাইনি যে শাপলা প্রধানমন্ত্রীর লগোতে থাকবে না। তাহলে প্রধানমন্ত্রী কি একটা রাজনৈতিক দলের লগো নিয়ে বেড়াবেন? বা রাষ্ট্রপতি, ধরেন প্রধানমন্ত্রী হলো ধানের শীষ থেকে, এখন ওনাকে চিঠি পাঠাতে হচ্ছে শাপলা মার্কা দিয়া। এগুলো চাইতে পারে, কিন্তু আমাদের জাতীয় প্রতীকের মুখ্য অলংকার এই জায়গাটাতে বাংলাদেশের নাগরিকরা আস্তে আস্তে অপোজ করছে। প্রাথমিকভাবে তারা অনেকেই বলছে হ্যাঁ শাপলাই সবচেয়ে ভালো হবে, কিন্তু শাপলা যে একটা সবার লগো, সবার প্রতীক, সবার মার্কা, তাদের এটা অনুধাবন করতে হবে। জি, আচ্ছা, ধন্যবাদ। আমি একটু জনাব
ফজলুদ্দা বাবুল, আপনার কাছে একটু আসতে চাই। আপনারা বা বিএনপির পক্ষ থেকে মনোনয়নের আলোচনা চলছে, আমরা যতদূর জানি যে আপনিও ইতিমধ্যে সে আলোচনার মধ্যে গেছেন, তার ভিতর দিয়ে গেছেন। একটু জানতে চাওয়া যে সাক্ষাৎকার চলছে, মানে কি ধরনের ক্রাইটেরিয়া বা কি ধরনের প্রার্থী বিবেচনা করা হচ্ছে, মানে কোন দিকগুলো আসলে দেখা হচ্ছে বলে আপনার মনে হয়েছে? আপনি নিজেও যেহেতু সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে, মানে কোন বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে দর্শক? ধন্যবাদ মাহমুদ হাসান ভাই এবং এনটিভির সকল দর্শক এবং কলা কৌশলীকে শুভেচ্ছা। প্রথমবার এনটিভিতে আসলাম। দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন এটা প্রশ্নটার মধ্যে একটু মিডিয়া একটু অন্যরকম প্রশ্ন করছে, যেটা বিএনপির প্রেস রিলিজ বা বিএনপির কোনো ব্যক্তি কখনোই বলেনি, মানে বিএনপির কোনো তৃণমূলের নেতাও বলেনি। এটা কোনো সাক্ষাৎকার না, এটা হচ্ছে মতবিনিময় সভা। এই মতবিনিময় সভায় উপস্থিত থাকছেন আপনার বিভিন্ন বিভাগের যারা স্থায়ী কমিটির যারা প্রতিনিধি, তারা গেস্ট হিসেবে থাকছেন। যেমন আজকে আমাদের রাজশাহী আর বরিশাল অঞ্চল একসাথে হলো। এখানে রাজশাহী অঞ্চল থেকে ছিলেন আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু, স্থায়ী কমিটির সদস্য। বরিশাল থেকে ছিলেন বিক্রম মেজর হাফিজ এবং আমাদের বিশিষ্ট বোদ্ধা রাজনীতিবিদ বরিশালের মানুষ সেলিমা রহমান। সভাপতিত্ব করছেন খুব স্বাভাবিক হিসেবেই দলের মহাসচিব স্যার, এবং প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। এখানে আলোচনা বিষয় হচ্ছে যে আমরা কি করে আগামীতে নির্বাচনী বৈতরণী পার হব, আমাদের কি কি লক্ষ্য উদ্দেশ্য, আমাদের সবার একতাবদ্ধ হয়ে কিভাবে দলকে সুসংগঠিত করে ধানের শীষের প্রতীককে নির্বাচিত করা যায়, এটা নিয়ে মত বিনিময় হয়েছে। কাকে মনোনয়ন দেয়া হবে, কাকে দেয়া হয়েছে, কাকে লাল বাতি নীল বাতি সবুজ বাতি দেওয়া হয়েছে। দেখুন, গ্রিন সিগন্যাল বিষয়টাকে আমি এরকম ভাবে বলতে পারি, হয়তো চেয়ারম্যান কাউকে ফোন করে বলছেন আপনার এলাকার খবর কি, কোনো সমস্যা আছে কিনা, আপনারা আরও সাধারণ মানুষের সাথে এই কাজ করেন। হয়তো আরেকজনকে ফোন করে বলছেন এই আপনার এলাকায় কিন্তু এই সমস্যাটা আছে, ওটা একটু দেখবেন। এই টাইপের, এটা কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারপারসন আজকে নতুন কথা বলেন না, আন্দোলনের সময় বলেছেন, বিভিন্ন কাউন্সিলের সময় বলেন, উনি কিন্তু তৃণমূলের লোকজনের সাথেই কথা বলেন উনি, আমরা আগেও দেখেছি ভিডিও কনফারেন্স, এবং সেগুলাই, এর বাইরে কোনো কিছু নাই। গ্রিন বা হলুদ বা এরকম আসছে যে গ্রিন সিগন্যাল পেয়েছেন, মানে এমন ফোন এসেছে। হ্যাঁ দেখুন, হ্যাঁ কোথাও কোথাও দু একটা জায়গায় উনি বলেছেন, যেমন আমি পাবনাতে একটা আসনে ছিলাম, পাবনা 3-এ আমাদের কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে আমাদের রাজশাহী বিভাগের যিনি দায়িত্বপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল সালাম, উনি হাত তুলে বলছেন প্রাথমিক মনোনয়ন তাকে দেওয়া হয়েছে, আপনারা সবাই তার জন্য কাজ করেন। সো এরকম দু এক জায়গায় হতে পারে, এবং সেটা অবশ্যই দলীয়ভাবে। আর যেগুলো বলছেন অনেকে হয়তো নিজেকে আপনি বুঝতে পারছেন, বাট দলের স্ট্যান্ড এরকম না। দলের স্ট্যান্ড হচ্ছে এখন পর্যন্ত কোনো আসনে প্রার্থিতা ঘোষণা হয়নি, আমরা হয়তো শীঘ্রই সে প্রার্থিতা ঘোষণা করব, এবং সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা হচ্ছে ম্যাডাম খালেদা জিয়া গত 15 বছরে যে নির্যাতন অত্যাচার জেল জুলুম খেটেছেন, নিজে 6 বার মৃত্যুর মুখ থেকে উনি ফেরত এসেছেন কিন্তু আপোষ করেননি, কিংবা তার সন্তানের কাছে যে লন্ডনে মানে তথাকথিত শান্তিময় জীবনযাপন করেননি, উনি নেতাকর্মীদের জন্য দেশের জন্য দেশে থেকেছেন। এ কারণেই উনি বলেছেন যে দেখেন, আমাদের আগামীতে আমাদের দেশটাকে বাঁচাতে গেলে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে আমাদের যে অদৃশ্য শক্তি, যেটা উনি অনেক আগেই বলেছেন, সেখান থেকে যদি উত্তরণ ঘটাতে হয়, অন্তত বিএনপির সমস্ত নেতাকর্মীর এক বাক্যে, এবং আমরা তাকে শতভাগ সমর্থন। এবং আমি আপনাকে বলি, আজকে এই একটা জনপ্রিয় টেলিভিশন এনটিভির মাধ্যমে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনো বিভক্তি নেই। দল যাকে মনোনয়ন দিবে আমি নিশ্চিত 100% নেতাকর্মী সেদিকেই এবং ধানের শীষের পক্ষেই কাজ করবেন। কিন্তু অনেক সময় তো দেখা যায় যে
সেই সময় আর এই সময় এক সময় কিন্তু না, অবশ্যই। কারণ দেখেন, হ্যাঁ, এই যে 17 বছর বিএনপি এককভাবে, বিএনপি এর আগে আপনি দেখবেন 90-এ কিন্তু আওয়ামী লীগ বিএনপি এর সাথে বিরুদ্ধে লড়েছে, ঠিক আছে? আপনি যদি দেখেন বিভিন্ন রাজনৈতিক ইতিহাসগুলো, বিএনপি কিন্তু যেভাবে এককভাবে 17 বছর যত এই যে আপনার 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, হ্যাঁ, এবং যে অত্যাচার, যে নির্যাতন, যে গুম, প্রথম গুম বিএনপি। এখন কিন্তু আমরা দেখেন, আমরা 10 বছর আগে আমরা আলাদা প্রোগ্রাম করেছি, আমরা 2 মাস আগেও আলাদা প্রোগ্রাম করেছি, কিন্তু আজকে কিন্তু প্রোগ্রামের পর আমরা একজন আরেকজনকে বললাম, আমার আরেক থানার সভাপতি আমাকে প্রস্তাব দিলেন, আমিও তাকে বললাম যে কোনো অসুবিধা নাই, লেট আস ফিক্স এ প্রোগ্রাম, আপনি আমার উপজেলায় আসেন, আমি আপনার উপজেলায় যাই। তো আমরা কিন্তু অলরেডি তারেক রহমানের নির্দেশে দল একতাবদ্ধ এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে জাতি একতাবদ্ধ হবে। না, সেক্ষেত্রে বিদ্রোহী প্রার্থীর, আমাদের দলে কোনো বিদ্রোহী প্রার্থী থাকেনি, থাকেও না। না, আপনি কখনো দেখেছেন বিএনপিতে কখনো? না, ওইটা বিএনপির ইতিহাস না। এবং বিএনপিতে বিদ্রোহী প্রার্থী এখন বলতে পারেন ওই যে হাডোমালা একজন গিয়েছিলেন। এখন আপনি সারা বাংলাদেশে যদি 1000 জন প্রার্থী থাকে, এর মধ্যে যদি একজন চলে যায় হ্যাডম দেখায়, সেটা ইজ অ্যান এক্সেপশনাল কেস। কিন্তু বিএনপিতে ওভারঅল দলে কোনো ইয়ে নাই। আপনি দেখেন 15 বছর দলটা কিন্তু ভাঙেনি। আপনি আওয়ামী লীগের দিকে লক্ষ্য রাখবেন, কতবার আওয়ামী লীগ ভেঙে তছনছ হয়ে গুঁড়ো হয়েছে, বাকশাল হয়েছে, হয়েছে, তা হয়েছে। আর সরকার তো গত 15 বছরে এমন কোনো কাজ নাই যে করেনি বিএনপিকে ভাঙার জন্য। কিন্তু বিএনপি ভাঙেনি, কারণ এর পেছনে মেইন কারণ হচ্ছে বিএনপির আদর্শগুলো। বিএনপি হচ্ছে গণবান্ধবকে স্বাধীনতা দিতে চায়, মানুষের মতকে বিএনপি শ্রদ্ধা করে, বিএনপি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসতে চায়, বিএনপি সাধারণ মানুষের কথা বলে, বিএনপি গণতন্ত্রকে শ্রদ্ধা করে, অন্যের মতকে বিএনপি রেসপেক্ট করে, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, বিএনপি অন্যান্য সকল দলকে সবসময় ওয়েলকাম করে রাজনীতি করবার জন্য। এই যে বিএনপির, এটা বিএনপির। এবং এই 17 বছরে যখন নেতাকর্মীরা এভাবে নির্যাতিত হয়েছে, তখন তারা একতাবদ্ধ। বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ জিয়ার আদর্শ, এই তিনটার বাইরে বিএনপির কোনো নেতাকর্মী নেই। আমরাও আশা করি যে মনোনয়ন যখন দেওয়া হবে তখন নিশ্চয়ই আপনার এই বক্তব্যগুলো সত্য হোক, সেটাই। আমি একটু জনাব আলী নাসের আপনার কাছে একটু আসতে চাই। আমরা একটু বিরতিতে যাব, তার আগে যে এনসিপির কথা যখন আমরা বলি, নির্বাচন যখন সামনে, তারা প্রস্তুতি নিচ্ছেন, সেটা নিশ্চয়ই শুনেছেন। এনসিপি আমরা দেখেছি যে প্রথম দিকে বিএনপিকে খুব, বিএনপির সমালোচনায় ব্যাপক মুখর ছিল, এখনও নয় তা নয়, কিন্তু শোনা যাচ্ছে বিএনপির সাথে বড় একটা জোটে তারা আসছে বা আসবে। কিন্তু পাশাপাশি এখন আমরা দেখছি যে বিএনপিকে অনেক ব্যাশিং করে বক্তব্যের পরে আমরা দেখছি যে জামাতের সাথে আপনাদের এক ধরনের আবার অধুনা খুব কাছাকাছি সময়ে খুব বাক যুদ্ধ চলছে। অর্থাৎ একবার বিএনপিকে আপনারা এক ধরনের বিএনপির প্রতি, আবার জামাতের প্রতি, মানে এইটা দিয়ে কি আসলে আপনারা এক ধরনের নিরপেক্ষতা প্রমাণ করছেন কিনা যে আপনারা নিরপেক্ষ, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে মানে এইটা পুরনো বন্দোবস্তের মধ্যেই কি এনসিপি আসলে থাকছে, বা নতুন কোনো বন্দোবস্ত নিয়ে যে আপনারা আসলেন সেই জায়গায় মানে আপনাদের কতটুকু অর্জন আছে মানে নতুন বন্দোবস্তের দিকে? এটা তো একদম পুরনো ধারার দিকেই মনে হচ্ছে। হাসান ভাই, আপনার প্রশ্ন শেষ হলে উত্তর হচ্ছে যে এনসিপি কোনো দিকে হেলে যায় না। এনসিপি একটা মধ্যমপন্থী ধারার, বাংলাদেশপন্থী সমস্যা সমাধানের একটা রাজনীতি, সেবার রাজনীতি করতে চায় এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে, এবং আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি। দেখুন, হাসিনা আমলে যেটি হয়েছে, বিরাজনীতিকরণ হয়েছে, যে একটি দল থাকবে চাইনিজ কমিউনিস্ট পার্টির মতো, এবং এই দল ইনফিনিট টাইমের জন্য ক্ষমতায় থাকবে, এজন্য গুম করতে হবে, খুন করতে হবে, অন্য বিরোধী মতকে গলা টিপে হত্যা করতে হবে। বিএনপি, জামাত, ছাত্র শিবির সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে, গণ অধিকার পরিষদ, অন্যান্য, যে তারেক ভাই পাশে বসে আছেন, ওনারা নির্যাতিত হয়েছেন, আমাদের রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্ন ফোরামে ছিলেন। তো এই ধরনের পরিবেশ আমরা চাই না। আমরা একটা অ্যাকাউন্টেবল পলিটিক্যাল পার্টি, সমাজ, নির্বাচন ব্যবস্থা সব কিছু হচ্ছে। এই জন্য আমরা যৌক্তিক যে সমালোচনাগুলো, সেগুলো বিএনপির ক্ষেত্রে আমরা যেমন করছি, জামাতের ক্ষেত্রে করছি। কিন্তু আমাদের দেশে তো অনেক ধরনের বিশ্লেষণ হয়, সোশ্যাল মিডিয়াতে এক ধরনের বিশ্লেষণ হয়,
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্ল্যাটফর্ম রয়েছে, একটা ফ্রেমিং করা হয়। যেমন মিডিয়াতে একটা ট্রেন্ড থাকে, রাজনৈতিক মাঠে একটা ট্রেন্ড থাকে। আসলে ব্যাপারটি এমন না, আমরা জামাতকে টার্গেট করে জামাত বেশিং করা, বিএনপিকে টার্গেট করে বিএনপি বেশিং করে তাদের সাথে সমঝোতা, এমন না। আমাদের নির্বাহী কমিটিতে মানে আপনারা একটা মধ্যম জায়গায় আসতে চাচ্ছেন যে আমরা কারোর সাথে আছে, আপনি যেটি বলেছেন এটা ইউনিকনেস আছে, নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, এটাকে দেখানো না। না 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 না, এটি 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 আমাদের ট্রেন্ড। আমরা শুরু থেকেই বলেছি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, একটা নিরপেক্ষ গণতান্ত্রিক ধারার রাজনীতি। তো আমাদের নির্বাহী কমিটিতে এমনকি জেনারেল মিটিং বডিতেও আলাপ হয়েছে যে আমরা কোন দিকে জোটে যাচ্ছি। আমরা যদি কারোর সাথে জোটে যাই, তো শুরু থেকে আলাপ হয়েছে আমাদের নেতৃত্বে একটা জোট হবে, আমাদের যে সাথে সমমনা যেই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে। তো সেই ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আলাপ এসছে, বিএনপি, জামাত। আমরা ওই কোনো রাজনৈতিক দলের সাথে ওইভাবে কোনো বলয়ে আমরা জোটবদ্ধ হচ্ছি না। এটি হচ্ছে এখনকার পর্যন্ত আমাদের ডেভেলপমেন্ট। আমাদের নেতাকর্মী যারা রয়েছেন, এমনকি আমাদেরকে যারা পছন্দ করেন, তারাও বলেন যে গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটা বর্ধিষ্ণু রাজনৈতিক দল, তারা যাতে তাদের স্বকীয়তা বজায় রেখে রাজনীতিটা করে। আমরা মানুষের কাছে গিয়েছি, পদযাত্রায় দেখেছি মানুষের উচ্ছ্বসিত সমর্থন, এবং এখনও আমরা জুলাই সনদে স্বাক্ষর না করে আমরা যে নৈতিক একটা নৈতিকতার পরিচয় দিয়েছি, যে জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে এবং এই জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে যদি পরিষ্কার কোনো রোডম্যাপ না পাওয়া যায়, আমরা এটি সনদ স্বাক্ষর করব না। এতে করে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা চাপের মধ্যে পড়েছে এবং বাস্তবায়নের ক্ষেত্রে আলাপ করছে। আমরা জানি না এটি কত দূর যাবে। যদি সুস্পষ্ট রূপরেখা আমরা পাই, তাহলে আমরা এটি স্বাক্ষর করব। তো এনসিপি ঘোষণাপত্রের ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছে, আমাদের নাহিদ ইসলাম বলেছে, কিন্তু সনদের ক্ষেত্রে ছাড় দেয়নি। বিচার সংস্কারের ক্ষেত্রে আমরা ছাড় দিব না। তো এইটাই হচ্ছে যে এনসিপির পরিষ্কার রাজনীতি। এবং এনসিপি আমরা বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই, এবং রাজনৈতিক বন্ধু যারা রয়েছেন আমরা শ্রদ্ধাশীল, এবং যাতে করে একটা সুষ্ঠু নির্বাচন কন্ডাক্ট করা হয় বাংলাদেশে, যাতে প্রত্যেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। অবশ্যই ফ্যাসিবাদ সমর্থিত রাজনৈতিক দল নয়। নতুন করে যে ফ্যাসিবাদ মুক্ত যে নির্বাচনের কথা আপনারা বলছেন, সেখানে জাতীয় পার্টির কথা আসছে বারবার। সেই জায়গা থেকে আপনাদের আক্তার হোসেন অনেকটা বলেছেন যে জাতীয় পার্টি নির্বাচন করা মানেই আওয়ামী লীগ নির্বাচন করা। গণ অধিকার পরিষদের এক চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এমন বক্তব্য দিয়েছেন। মানে জাতীয় পার্টি আসলে বলছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটা যথেষ্ট হবে না, এবং আওয়ামী লীগ নির্বাচনকে যাতে আওয়ামী লীগকে অংশগ্রহণ করায়, এই প্রেক্ষাপটেই বলেছে। তো আপনারা আসলে মানে এটা গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির বিষয়ে প্রথম আলোচনা করেছে, ভিপিনুর মার খেয়েছে। আপনাদের অবস্থানটা আসলে মানে সেই অর্থে কিন্তু আমরা মাঠে দেখিনি। দেখুন, খুব স্পষ্ট করে বললে রাগদারটা রেখে, এটা একটা দিল্লি অ্যাসেন্ট পার্টি। আপনার মনে থাকবে জিএম কাদের সাহেব 24 নির্বাচনের আগে দিল্লি সফর করে এসে বলেছেন, তারা কি বলেছেন, তাদের অনুমতি ছাড়া বলা যাবে না। কিন্তু মাঠে যতটা গণ অধিকার ছিল, আপনারা তো আপনাদেরকে আমরা কিন্তু দেখিনি জাতীয় পার্টির বিষয়ে বা জাতীয় পার্টির এগেইনস্টে বা জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়ে আপনাদের ভূমিকা। বিভিন্ন ফোরামে রাজনৈতিক আলোচনা যতগুলো ফোরাম হয়, আমরা কিন্তু রিপিটেডলি বলেছি যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কারণ কোলাবোরেটর। সিম্পলি হাসিনা মাফিয়াতন্ত্রে যত ধরনের অপকর্ম করা উচিত প্রত্যেকটা ক্যাটাগরিক্যালি করেছে। জাতীয় পার্টি যদি ওই সময় মানে নির্বাচনগুলোতে অংশগ্রহণ না করতো, রাতের নির্বাচন, দামি নির্বাচন, তাহলে হাসিনা কিন্তু এই বৈধতা পেত না। এবং এমনও হয়েছে, এটা গৃহপালিত এমন একটা বিরোধী দল ছিল, তাদের বিরোধী দল থেকে মন্ত্রী হয়েছে এবং তারা সরাসরি দেশ পরিচালনা অংশগ্রহণ করেছে। এবং তাদের এই বক্তব্য কিন্তু গত 16 বছরের দেখি নাই। কেন বিএনপির মতো রাজনৈতিক দল, জামাতের মতো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অধিকার পাচ্ছে না, কেন জেল জুলুমের শিকার হচ্ছে? 18 সালে একটি নির্বাচনে রাতেই করে ফেলা হলো, 24 তো অংশগ্রহণ করাই গেল না, 14 সালে একই ঘটনা ঘটলো। বিরোধী দলের রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়ার কথায় যদি বলা যায়, মানে প্রত্যেকটা ঘটনায় জাতীয় পার্টির কোনো বক্তব্য ছিল। এবং একমাত্র রাজনৈতিক দল যার কোনো ভোট ব্যাংক নাই, কিন্তু এমপি মন্ত্রী দেখবেন সবসময় আছে, সুবিধাবাদী দল। জাতীয় পার্টি যদি এই ইলেকশনে অংশগ্রহণ না করে, একটা মিছিল বের হবে জনগণের পক্ষ থেকে যে জাতীয় পার্টি নির্বাচন করলো না, আপনি দেখবেন যে সাউথ ব্লকের যে বক্তব্য, এই বক্তব্যটা সিম্পলি ইকো করে হচ্ছে জাতীয় পার্টি। আওয়ামী লীগের যে বক্তব্য ইকো করে, এইটা সিম্পলি একটা গুপ্ত ঘাতক পার্টি। এই পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হতে চায়, এবং এই যে সুডু বা ওই যে ক্যামফ্লেসের মধ্যে যে প্রার্থী হবে, তাদেরকে এই আওয়ামী সমর্থিত ব্যাক ওই প্রার্থীগুলোকে জিতিয়ে আনতে চায়। তো এই দলের বিপক্ষে আমরা বিএনপির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য দেখেছি। আমাদের নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ বারংবার বলেছেন, আপনি উল্লেখ করেছেন, আক্তার হোসেন বলেছেন, এবং আমরা আমাদের বিবৃতি বক্তৃতায় বলেছি। এমনকি যখন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আক্রান্ত হয়, তখনও কিন্তু আমরা একদম দায়িত্ব নিয়ে বলছি, একটা রেজিস্টার্ড রাজনৈতিক দলে কোনো যদি কর্মসূচি দেয়, সেটাকে আপনি মব বলবেন, মববাজি বলবেন, তার বিরুদ্ধে কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলেছি। এবং
3টি নির্বাচন ভুলণ্ঠিত করার অপরাধে অন্তত আগামী 3টি জাতীয় সংসদ নির্বাচনে এই জাতীয় পার্টিকে নিবৃত্ত রাখা উচিত। এবং এই ট্রাইব্যুনালে একটি বিধান ছিল শুরুতে, আমরা জানি না কোন প্রেসারে রাজনৈতিক দলের বিচার করার ব্যাপারে বিধানটি ওঠানো হলো, পরে আমরা শুনেছি সে বিধান যুক্ত হবে। তো ট্রাইব্যুনালে বিচার করা উচিত, সেই বিচারে কিন্তু জাতীয় পার্টির নাম আসবে। আপনি প্রত্যেকটি অপরাধ ক্যাটাগরিক্যালি যখন বিবেচনা করবেন এই জাতীয় পার্টি আছে। আমার খুবই বিস্ময় লাগে যে জাতীয় পার্টি এখনো প্রকাশ্যে কি রাজনীতি করছে, ফেসিবাদের পক্ষে তাদের মত উৎপাদন করছে, হাসিনা আমলের যত অপরাধ আছে তার বৈধতা দিচ্ছে। এটি খুবই বিস্ময়কর। দেখেন, আপনি মব বলে সাধারণ জনগণের শক্তিকে যদি উপেক্ষা করেন, যে এই যে সামনে নির্বাচনী প্রস্তুতি নিবে সাধারণ নেতাকর্মীরা যারা জুলুমের শিকার হয়েছে, জেল খেটেছে, যাদের পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারে নাই, যাদের মানে বাবাকে দেখতে পারে নাই, কোথায় মানে তার লাশ আছে এখনো শনাক্ত করতে পারে, সেই মানুষরা যদি একটি জাতীয় পার্টির কোনো প্রার্থীকে ধাওয়া দেয় নির্বাচনে এসে, যদি অংশগ্রহণ করে, তো আপনি কি এটাকে মব বলবেন? বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নাই যে আওয়ামী জোটের বা মানে ওই তাদের তালিকাভুক্ত এবং তাদের সাথে রাজনীতি করেছে, তাদেরকে বৈধতা দিয়েছে, তারা এই দেশে রাজনীতি করবে। পরিষ্কারভাবে আমি বলছি, যেহেতু ছোট করে বলতে বলেছেন, দেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে, এইটা কোনো রেজিম চেঞ্জ হয় নাই, এইটা কোনো ক্ষমতার পালাবদল ঘটে নাই, এইটা কোনো পট পরিবর্তন ঘটে নাই, এইটা বিপ্লবী নেচারে বুঝতে হবে। এবং এই যে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট, এখানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কার্যক্রমের পরে কোনো ভ্যাকুয়াম নাই, জাতীয় পার্টি নিয়ে কোনো ধরনের হেডিক নাই। বরঞ্চ আমরা দেখেছি জাতীয় পার্টি নির্ভর কোনো যদি রাজনৈতিক প্রোগ্রাম করে রাজনৈতিক দল দিতে যায়, বিশেষ ধরনের একটা ফোর্স এসে সেখানে দাঁড়ায় যায় এবং তাদের পক্ষ অবলম্বন করে। জনগণের যে এঙ্গার, আপনি এটা তো প্রকাশ করতে দিবেন রাজনৈতিক মত পথের মধ্য দিয়ে, বক্তৃতা বিরতির মধ্য দিয়ে, সেটি আমরা দেখতে পাচ্ছি না। এবং শেষে এটি বলবো যে নির্বাচন কমিশনে বাড়াবাড়ি রকমের উৎসাহ রয়েছে এই জাতীয় পার্টিকে পুনর্বাসিত করার ক্ষেত্রে, বাড়াবাড়ি রকমের উৎসাহ রয়েছে যে ইনিয়ে বিনিয়ে যাতে এই আওয়ামী লীগ ফিরতে পারে। এজন্য জাতীয় নাগরিক পার্টি বারংবার বলেছে এই নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন, কারণ এটি হাসিনা আমলে 2022 সালের আইন দ্বারা গঠিত হয়েছে। এমনকি নির্বাচন কমিশনে যারা নিয়োগ হয়েছেন সেক্ষেত্রে যে সার্চ কমিটি করা, যে ফর্মালিটিগুলো, এগুলো করা হয়নি। এই নির্বাচন কমিশনের কারণে আমরা নিবন্ধন পাচ্ছি না, কিন্তু জাতীয় পার্টি নির্বাচন কীভাবে করবে সেদিকে প্রচণ্ড ধরনের তাদের উদ্বেগ রয়েছে। এবং ভারত যখন গত 3টি নির্বাচন ভুলণ্ঠিত হয়েছে, তাদের বক্তব্য ছিল বাংলাদেশে উন্নয়নে ভরে যাচ্ছে, তাদের সাথে মানে বায়োলেটারাল রিলেশন খুবই উচ্চে আছে এবং সমৃদ্ধির দিকে যাচ্ছে। নির্বাচন কীভাবে আন্ডারমাইন করা হয়েছে তাদের কোনো বক্তব্য ছিল। এখন দেখছি যে তারা আমাদের ঘাতকদের আশ্রয় দিয়েছে, খুনিদের আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে যা যা হচ্ছে প্রত্যেকটা এই দিল্লি এন্ডোর্স করছে। এবং তাদের বিশেষ আদিষ্ট এই পার্টিকে ফেরাবার ক্ষেত্রে তারা একেবারে উপর্যুপরি আচরণ করছে। এবং আমরা দেখছি যে তাদের চূড়ান্ত রকমের সাহস অভ্যুত্থানকে নিয়ে বিকৃত বক্তব্য দিচ্ছে জি এম কাদের সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ, এবং হচ্ছে ভবিষ্যৎ নির্বাচনকে নিয়ে, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিয়ে বলছে তাদের নির্বাচনে চায় তারা। মানে এটা কোন ধরনের ধৃষ্টতা? এখন তাদের উপর যদি জনগণ চড়াও হয় তখন কি আপনি বলবেন এই দেশে মানুষ মব করছে? স্পষ্ট করে আমি বলবো যে এটা পরিষ্কার হওয়া উচিত কোনটা জনগণের শক্তি, কোনটা মব। আপনি জনগণের শক্তিকে মব বলতে পারবেন না। জাতীয় পার্টির ব্যাপারে জনগণ যে রিঅ্যাক্ট করে এর পরিণতি কিন্তু খুবই বাজে হবে। তারেক রহমান, আমি এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে জাতীয় পার্টি আসলে বলা হচ্ছে যে গত 15 বছর বা আওয়ামী সময়ে তাদের যে অবস্থান, সেই কারণে নেতারা যেটা বলছেন, বিশেষ করে গণ অধিকার পরিষদ এবং অন্য রাজনৈতিক দলের নেতারা, যে জাতীয় পার্টির এই নির্বাচনে আসার বিষয়টিকে দেখছেন। এবং বিশেষ করে জাতীয় পার্টি যখন বলছে আওয়ামী লীগকে নির্বাচনে আনার বিষয়ে, এবং তখন আক্তার হোসেন সহ অনেকেই বলেছেন যে যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে তাদেরকে গ্রেফতার করা উচিত বা আইনের আওতায় আনা উচিত। আপনি আসলে কিভাবে দেখেন, যখন আমরা বলি যে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন দরকার, তখন আসলে তো সব দল বলতে আমরা আসলে কিভাবে বুঝবো? দেখুন, ভারত জুজু এটা আলোচনার অনেক রস দেয় এবং শুনতে ভালো লাগে। এখন আওয়ামী লীগ 15 বছর জোর জবরদস্ত করে খেয়েছে। এখন কি আমরা যারা প্রতিপক্ষ ছিলাম, জেল জুলুমের শিকার হলাম, আমরা বলবো যে এতদিন আওয়ামী লীগ খেয়েছে, এখন আমরা খাবো? সো আওয়ামী লীগ অন্তত 15 বছর এনভায়রনমেন্টের বাইরে থাকবে। তো আমি তো তাহলে আওয়ামী লীগের সেই ফ্যাসিস্ট 15 বছর বাইরে থাকবে, আপনারা এখন খাবেন? হ্যাঁ, আমরা এখন একই রকম হলো না তাহলে? আমি সেটাই বলছি, মানে এর সঙ্গে ভারতের নাম যুক্ত করে দিলে, যেহেতু ভারতের দালাল সেহেতু আমাদের এটা খাওয়া বৈধ। তো এই বিষয়টা মানে বললে মন খারাপ করছে। বাস্তবে এই যে ভোটটা হবে, এই ভোটের মধ্যে
ধরেন 15%, 10% বা 5% বা 20% বা 25% নাগরিক যারা বিএনপিকে পছন্দ করে না, এনসিপিকে পছন্দ করে না, জামাতকে পছন্দ করে না, তারা বাংলাদেশের নাগরিক। তারা ভোটার হিসেবে মাঠে আছে, বাট ভোট দেওয়ার জন্য তারা যেখানে ভোট দিতে চায় সে জায়গাটা নাই। বাংলাদেশের নাগরিক, আপনি ওই নাগরিককে কিভাবে দয়া করবেন তার ভোটাধিকারের বিষয়ে? কি কি উপায় আছে এখানে? আমি আজকে বলছি যে ধরেন আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনের বাহিরে, বিএনপি বিজয়ী হলো, জামাত বিরোধী দল হলো, ঠিক 3 মাস যাইতে দেবে না, জামাত আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সাথে করে নিয়ে বলবে যে বিএনপি পতন আন্দোলন শুরু করে দেবে। 6 মাস টিকতে দেবে না। রাজনীতি একটা সামাজিক, আপনার একটা ধারণা, রাজনীতি একটা সামাজিক চুক্তি। যেই চুক্তিতে কেউ যদি পরাজিত হয় তাকেও চুক্তির মধ্যে রাখতে হয় যে তার প্রতি আমি কি আচরণ করব। আপনি যদি চুক্তির বাইরে রাখেন তাহলে সে আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকবে, সে গায়েব হয়ে যাবে। আর গায়েব হওয়া মানে, গায়েব মানেই ভয়ঙ্কর কিছু। এখানে এয়ারপোর্টে আগুন লাগলো, বিনিময়ে আমরা কি 20টি আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন দিতে পারবো? যে কেন আগুন লাগলো, 20টা আওয়ামী লীগ নেতা, এগুলো টার্গেট করো, এগুলো সব জ্বালায় দাও, সম্ভব নাকি? তাকে আপনি কখন জবাবদিহিতার আওতায় আনতে পারবেন? যখন সে সমাজে আপনার মতোই স্বাভাবিক বসবাস করতে পারবে, তখন তাকে কলারটা ধরে বলতে পারবেন যে আগুনটা কেন লাগলো তুমি বলো। কিন্তু ওকে যদি আপনি গায়েব করে রেখে দেন, আপনি কোনোদিন তাকে জবাবদিহিতার আওতায় আনতে পারবেন না। আমাদের ওই আত্মবিশ্বাসটা থাকতে হবে। আমার আত্মবিশ্বাস কেন পাচ্ছি না যে জনগণ আমাকে ভোট না দিয়ে আওয়ামী লীগে ভোট দেবে? আমি আত্মবিশ্বাসটা কেন পাচ্ছি না? মানে আওয়ামী লীগ তো ক্রিমিনাল, জাতীয় পার্টি ক্রিমিনাল, আমরা তো ভালো এবং আমরা ফেরেশতা, আমরা হলো সত্য বালক, একবারে এখনই জন্মগ্রহণ করছি মায়ের পেট থেকে, কোনো পাপ করার সুযোগই পাইনি। তাহলে সব ভোট তো আমরা পাবো, তাই না? হওয়ার কথা। এটা তো ভোটেরই না জায়গা। তা আমরা যখন এই সহনশীলতার কথাগুলো বলি, আমাদের এই লড়াইটাই ছিল একটা সহনশীলতার লড়াই। দীর্ঘদিন খালি একটা কথাই বলে গেছি যে আমরা ভোটাধিকার চাই। হ্যাঁ, ভোট বাঁচাও, মানুষ বাঁচাও, ভোট বাঁচাও, দেশ বাঁচাও। তো যাদের এই আত্মবিশ্বাস থাকবে তারা কখনো কোনো প্রতিপক্ষকে বাহিরে রাখতে চাবে না। এবং এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার সুযোগ নাই এখানে যে গণতান্ত্রিক উপায়ে 10 জন মিলে বলে 11 নাম্বার ব্যক্তিকে একটা প্রক্রিয়ার বাহিরে রাখা, এটাকে গণতন্ত্র বলে না। 5 ভাইয়ের মধ্যে 1 ভাইকে বাহিরে রাখা বলে না। আপনি বলবেন যে আপনি আওয়ামী লীগ গণহত্যা করছে, ফ্যাসিস্ট, তাকে ভাই বলেন কিভাবে? ঠিক আছে ভাই, একটা বাবা সন্তান জন্ম দিয়েছে 5টা, সে ধর্ষণ করলেও ভাইয়ের খাতা থেকে নাম কাটে যাবে না ভাই, ঠিক আছে? ওই সন্তানই বাংলাদেশে অবশ্যই অপরাধী, ধর্ষকের শাস্তি হতে হবে, খুনির শাস্তি হতে হবে। যে আমাকে গুলিবিদ্ধ করছে, আমাকে রিমান্ডে অমানসিক নির্যাতন করছে, আমি তার বিচার চাইবো না? তাকে আইডেন্টিফাই করতে হবে না? তার বিচার অবশ্যই করতে হবে। কিন্তু আপনি একটা এনভায়রনমেন্টাল জাজমেন্ট করতে পারবেন না যে পুরো এনভায়রনমেন্টকে এক জায়গায় অ্যাম্বুশ করে ছুঁড়ে ফেলে দিবেন ডাস্টবিনের মধ্যে। এটা হয় না। এটা মানুষের জীবন, মানুষের অনুভূতি। আমি তো বলছি যে আপনি একা একা আনন্দ করতে পারবেন না, আনন্দ সবাইকে নিয়ে করতে হয়। যখন 16 ডিসেম্বরে আমরা পালন করতে গেলাম, যাই দেখলাম যে পুরাটা ফাঁকা। কি হয়েছে? মাত্র 1-1.5 হাজার মানুষ মিলে 16 ডিসেম্বর পালন করতেছে। এই 16 ডিসেম্বরের সময় পা রাখার জায়গা থাকে না সেখানে। 21শে ফেব্রুয়ারি এই শহীদ মিনারে পা রাখার জায়গা হয় না, সেখান থেকে মাত্র কয়েক হাজার মানুষ মিলে 21শে ফেব্রুয়ারি পালন করতেছে। কেন? মানুষ রাজনীতিটাকে নিচ্ছে না, উৎসবটাকে নিচ্ছে না, পার্টিসিপেট নিচ্ছে না। আমাদের লড়াইটাই এই পার্টিসিপেশনের জন্য ছিল। আজকে ভারতের অজুহাত দিয়ে বাংলাদেশ, আপনি বলতেছেন যে জাতীয় পার্টি ভারতের দালাল, সেই জন্য তাকে আমরা নির্বাচনের বাহিরে রাখবো, অমুক ভারতের দালাল। আমি স্পেসিফিকভাবে দালাল আইডেন্টিফাইকারী চলেন আপনারা। এই জাতীয় পার্টির সাথে নির্বাচনে গেছিল জামাত ইসলাম, তখনও ভারতের দালাল ছিল। 1996 সালে আওয়ামী লীগকে সহযোগিতা করছে জামাত। তাহলে আওয়ামী লীগ যদি মার্কা মারা ভারতের দালালি হয়, তাহলে আওয়ামী লীগকে যেই জামাত সহযোগিতা করছে সেই জামাত তাহলে ভারতের দালাল। সুতরাং ব্যাপকভাবে এইভাবে ট্যাগিং করার বিভিন্ন, শুধুমাত্র ন্যাশনালিস্ট যারা, আধিপত্যবাদ বিরোধী যারা, আমাদের ভাইরা বলছে তারা আধিপত্যবাদ বিরোধী, আমি
আমি যে আধিপত্যবাদ বিরোধী এটা নিজে নিজে বলা একটা সাহসী বিষয়, আমি তাকে ধন্যবাদ জানাই। আমিও আধিপত্যবাদ বিরোধী এবং জাতীয়তাবাদী যারা আধিপত্যবাদ বিরোধী তারা জাতীয়তাবাদী, এবং জাতীয়তাবাদের কোনো বিদেশি বন্ধু নাই। আওয়ামী লীগ জাতীয়তাবাদী না। আওয়ামী লীগের ভারত নামে একটা বন্ধু রাষ্ট্র আছে, বিপদে আপদে সেখানে যাইতে পারে। জামাত জাতীয়তাবাদী না, ওদের ভারতেও বন্ধু আছে, পাকিস্তানেও বন্ধু আছে। জামাতের জন্মই হয়েছে ভারত থেকে, এবং তারা অখণ্ড ভারতকেও সমর্থন করে বিভিন্ন ব্যাখ্যা অজুহাত দিয়ে। এবং যদি ভারতের কোনো স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের জামাতে ইসলাম যদি ভারতের কোনো স্বার্থের বিরুদ্ধে যায়, ইন্ডিয়ায় জামাত ইসলাম হিন্দ আছে, তাদের মাধ্যমে ইন্ডিয়া যোগাযোগ করে, তোমার দলকে তোমরা ম্যানেজ করো, তোমাদেরই দল, তাই না? তাহলে এই বিষয়গুলোর অনেক যোগ বিয়োগ আছে। মূল বিষয় হলো নাগরিকের আকাঙ্ক্ষা। নাগরিকের আকাঙ্ক্ষায় আমি যদি প্রাসঙ্গিক হই আমাকে ভোট দেবে, আমি যদি প্রাসঙ্গিক না হই আমাকে ভোট দেবে না। আমি এই মানে কাউকেই একটা ইকোসিস্টেমের বাইরে রাখতে পারি না। আমি রাখতে পারি অপরাধীকে, যে অপরাধ করছে সেই অপরাধীকে আপনি বাইরে রাখেন। জনাব তারেক রহমান, তাহলে জাতীয় পার্টি কোন প্রক্রিয়া নির্বাচনে আসবে? আপনি মানে কি যে আমি সব সময় বলছি যে আমরা লড়াইটা করছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য। আমি একটা জনগণেরও ভোটাধিকারকে বঞ্চিত করে রাখতে চাই না। উনি চাই, ওনার ব্যাখ্যা আছে, আমার ব্যাখ্যা, আমাদের লড়াইটাই ছিল এই জন্য। আজকে আমরা বিজয়ী হয়েছি দেখে আমার ব্যাখ্যা উল্টায় গেছে, এটা আমি ফেস করি না। সেক্ষেত্রে আওয়ামী লীগ নির্বাচন, আমি তো সবাই বলছি, আমাদের আওয়ামী লীগের সময় একটাই তৃষ্ণা ছিল, একটা যদি ভোট হইতো যে আওয়ামী লীগ বিএনপি সকল দল নির্বাচন করতেছে, সবাই প্রতিযোগিতা করতেছে এবং জনগণের আকাঙ্ক্ষিত ব্যক্তিরা সংসদে গিয়ে সংসদ মুখরিত করতেছে, এই একটা আকাঙ্ক্ষার জন্যই আমরা রাজনীতিতে আসছি। রাজনীতিতে আসার কোনো দরকারই ছিল না আমাদের। সেই আকাঙ্ক্ষার সামনে নির্বাচনে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে। হ্যাঁ, জনসমর্থন নাই, সেও বলতেছে, চিন্তা করতেছে যে প্রধান বিরোধী দল হবে। বাংলাদেশের মানুষ যাকে প্রধান বিরোধী দল বানাতে চায়, সরকারি দল বানাতে চায়, হ্যাঁ, আপনি সেইটাকে বিবেচনা করতে দিচ্ছেন না। আমি তো বলছি আজকে একটা কাজ করেন, এখানে প্রত্যেকটা জায়গায় যে নির্বাচন হবে আপনার হলো নৌকার কোনো প্রার্থী দাঁড়াবে না, খালি নৌকা একটা মার্কা রেখে দেন যে এদের কোনো প্রার্থী নাই, এটা বিজয়ী হবে না, ভোট দিলেও বিজয়ী হবে না, আমাদের সাথে শক্তি ক্ষমতা রেখে দেন। এই নৌকাও 20% ভোট পাবে। অথবা নৌকা রাখেন না, একটা 9 আকারে না লিখে দেন যে আমি এই যারা দাঁড়াইছে তাদের কাউকেই সমর্থন করি না। না ভোট নাই, ওই স্টাডিটা ভুল করে ব্যাখ্যা দিলে হবে না। না ভোট সেখানে আছে শুধুমাত্র, যেখানে হ্যাঁ না ভোট শুধু ওইখানে আছে যে একজন মাত্র প্রার্থী, জনগণ ওই প্রার্থীকে চায় কি চায় না ওইখানে না, শুধুমাত্র সেইখানে। কিন্তু সামগ্রিকভাবে আমি এই দলগুলোর একটাকে সমর্থন করি না। হ্যাঁ, আমি তো বলতেছি যে আওয়ামী লীগ এই পাপের পরেও কতটুকু জনসমর্থন আছে, ঠিক আছে, অথবা আমরা এত বড় বিজয়ের পরেও কতটুকু জনসমর্থন ধরে রাখছি, শুধু এইটুকু বিচার করার জন্য একটা না রাখেন যে আমরা কতটুকু পাপ বা পুণ্য অর্জন করছি। আমি কেন বলতেছি এই কথাগুলো, দেখেন আমরা যাদের হাতে আমরা এই বাংলাদেশটাকে আমানত হিসেবে দিছি, আমাদের ছাত্র উপদেষ্টা ভাইরা এখানে এই সরকারের ছিল, হ্যাঁ, সেই সরকারের উপদেষ্টারা কতটুকু আমাদেরকে সার্ভ করছে, কোন কোন জায়গায় যোগ্যতা এবং মেধা। আমরা এই আলোচনাটায় আসবো। আমরা একটু জনাব ফজলুল হুদা বাবুলের কাছে একটু যেতে চাই, উপদেষ্টাদের বক্তব্যে আমরা আসবো, এটা নিয়ে ছোট্ট করে আমরা একটু বলবো যদিও অনুষ্ঠানের সময় থাকে। আমরা একটু ফজলুল হুদা বাবুল আপনার কাছে একটু জানতে চাই যে জাতীয় পার্টির ইস্যুটা এসেছে এবং জাতীয় পার্টি নিয়ে আমরা দুজনের বক্তব্য শুনলাম, মোটামুটি বলা যায় যে দুরকম বক্তব্যই এসেছে। মোটামুটি জনাব তারেক রহমান যেটি চাচ্ছেন যে আসলে সবার অংশগ্রহণের বিষয়টা থাকুক, কিন্তু সেইটা আসলে কিভাবে মানে হতে পারে? আসলে আমাকে একটু আগে থেকে যেতে হবে। নাসের ভাই শুরুতে একটা কথা বলেছেন যে এনসিপির চাওয়া হচ্ছে বিচার, সংস্কার, তারপর নির্বাচন, আর উনি বারবার ঘুরে ফিরে যেটা করেছেন সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে দোষারোপ করছেন। মানে উনি বলছেন যদি নির্বাচন না হয় নির্বাচন কমিশন দায়ী, হ্যাঁ, এবং নির্বাচন কমিশন মানে ঢিলেমি করছে যে নির্বাচন কমিশন ভোট করতে চাচ্ছে না, এরকম তাদের একটা অভিযোগ, যেটা আমার মনে হয় উনি শব্দটা ইউজ করেছেন, নির্বাচন কমিশন নির্বাচন পেছানোর পায়তারা করছে, এটা একটা।
আমার এবং কমিশন পুনর্গঠনেরও দাবি আছে তাদের সম্ভবত, তাই তো? তো এই যে এই বিষয়টা যখন বললেন তখন আমার কাছে মনে হয়েছে, দেখুন বিচার তো একটা দীর্ঘকালীন প্রক্রিয়া, বিচার শুরু হয়েছে, আর মানুষের মুন্ডুটা তো বোটার ফুল নয় যে টান মারলেই ছিঁড়ে পড়বে, ওই নাজিম হিকমতের জেলখানার চিঠি। তো মুন্ডুটা ছেঁড়ার জন্য একটা প্রক্রিয়া আছে, দেশে আইন আছে, সংবিধান আছে, এবং দেশটা আমরা সেভাবেই চেয়েছে জন্য এখন চলছে। তারই অধীনেই এই উপদেষ্টারা, এই প্রধান উপদেষ্টা, তারই অধীনেই এনসিপি নিবন্ধন পেতে যাচ্ছে, তারই অধীনেই এনসিপি অ্যাপ্লিকেশন করছে তাদের মার্কার জন্য। এখন তাদের নিয়োগ, তারা কিন্তু প্রধান উপদেষ্টার নিয়োগকর্তা, আর এই নির্বাচন কমিশন ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যারা পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি হয়েছে, তারা নিয়োগকর্তা। এটা অফিশিয়াল ডকুমেন্ট। নামটা পরিবর্তিত হয়েছে, নামটা পরিবর্তিত হয়েছে, সবাই একই ফেস, অল দিস পোস্টার বয়েজ আর সবাই সমর্থন করছে, সবাই সমর্থন করেছে, আমরাও করেছি। বাট পার্টিসিপেটিভ ছিল। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে আমি, তারা হয়তো ছাত্ররা উত্থাপন করেছে নামটি, আমরা যতদূর জানি যে বাংলাদেশের সব রাজনৈতিক দলই সেটাকে সাদরে গ্রহণ করেছে। সেই প্রধান উপদেষ্টা যখন একটা নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন, আমার মনে হয় যে, এবং আমার মনে হয় তাদেরকে যারা ওয়ান অফ দ্য পারসন সোশ্যাল মিডিয়ায় খুবই ইদানিং বোধহয় একটু জনপ্রিয়তা কমেছে, আমাদেরকে অনেক একসময় সহযোগিতাও করেছেন ফ্রান্সে থেকে, তারা হয়তো তার কথায় অনেক সময় নাচে আমরা দেখি, কিন্তু এই নৃত্যটাকে আমার মনে হয় একটু কন্ট্রোলে নিয়ে এসে যদি দেশের অবস্থা নিয়ে আমরা চিন্তা করি, তাহলে আমার মনে হয় ভালো হয়। কারণ এই নির্বাচন কমিশনার এই প্রধান উপদেষ্টা কর্তৃক নিয়োগপ্রাপ্ত, নাম্বার ওয়ান। কাজে আমার মনে হচ্ছে যে এইটা বলে কি এনসিপি নিজেদের কথাটা কি প্রধান নির্বাচন কমিশনারের উপর বা নির্বাচন কমিশনের উপর দিতে চায় কিনা। আরেকটা কথা এখানে এসেছে, সেটা হচ্ছে যে জাতীয় পার্টি মবকে যে একটা হালাল করার একটা দেখুন, এদেশে এখনো আইন আছে, প্রশাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এবং তার অ্যাক্টিভ বিচার কার্য চলছে, সমস্ত আদালত অন, এবং বাংলাদেশের সংবিধান আছে। সেখানে কেন মানুষ নিজের হাতে আইন তুলে নিবে? আপনি যেটা বলেছেন প্রতিবাদ করতে পারে তারা দাঁড়ায়। আপনি লন্ডনে দেখেছেন যে আন্দোলন হয়, একটা ব্যারিকেড দিয়ে দেয় পুলিশ, ওর বাইরে থেকে তারা প্রতিবাদ করে। আপনি করেন সেই প্রতিবাদ। আপনি যখন প্রতিবাদ করছেন, কার বিরুদ্ধে করছেন? আপনি কি এই প্রধান উপদেষ্টার বিরুদ্ধে করছেন? কেন এই প্রতিবাদ? আপনারা মামলা করেন, আপনারা প্রমাণ দিয়ে তাদের, হ্যাঁ আপনি করেন, আপনি জাতীয় পার্টির প্রধানকে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন, না আমি সমালোচনার কথা বলিনি, আমি সরকার প্রধানের আপনার সমালোচনা করেননি, আমি সেটাও বলিনি। কিন্তু আমি বলছি যে আপনাদের নিয়োগকৃত মানুষকে নিয়ে আপনি সমালোচনা করছেন। মনে করেন যে কালকে আমি হয়তো ওনার দল করি, মনে করেন উনি ওই দলের মহাসচিব, ওনার দল আমি যদি করি এবং উনি প্রধানমন্ত্রী হলেন, তখন তো আমি ওনার বিরুদ্ধে তো আমি বলতে পারি না। নিয়োগকৃত সমালোচনা ভিসি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকেন, ধরেন একজন শিক্ষককে অ্যাকাউন্টেবিলিটি কিন্তু উনি নিতে পারেন বা ওনার অফিসই নেয়। তো এইটা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্সের প্রক্রিয়া। ছাত্র জনতা যদি কাউকে নিয়োগ করে থাকে, তিনি যদি নিয়মতান্ত্রিকতার বাইরে যান, তাকে তো অ্যাকাউন্টেবল করতেই হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। না তার মানে ধরেন আপনি আমাকে অ্যাপয়েন্ট করেছেন, আপনি আমার বিপক্ষে বলবেন না, আমি দুর্নীতিগ্রস্ত হতে পারি, আমি পার্সিয়ালিটি করতে পারি, তাহলে আরে আপনাকে বিপক্ষে বলতে কে না করছে? অবশ্যই বলবেন, আমিও বলবো। সমালোচনা করতে পারেন না। আপনি বলুন, আপনি বলছেন যে তার কারণে নির্বাচন পিছিয়ে যাবে। সে যখন এই নির্বাচন কমিশন যখন নির্বাচনের ডেট দিতেছে, আজকে কেন্দ্র ঘোষণা করেছে, সারা বাংলাদেশে কতগুলো কেন্দ্র হবে, যখন ভোটার তালিকা প্রকাশ হচ্ছে, তখন আপনি বলতেছেন তারা চাচ্ছে না। আমার তো মনে হয় এনসিপি চাচ্ছে না। আপনি বলেছেন, আপনি আপনার কথা বলেছেন, লেট মি টেল মাই থিং। আপনি বলছেন জাতীয় পার্টি, আরে ভাই জাতীয় পার্টি কি ভারতের ট্যাগ দিয়ে, এটা আমরা গত 15 বছর বলে আসছি, ঠিক আছে? আপনি কেন যে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন না? আপনি যখন যমুনায় যে
আপনার জামায়াত ইসলামীকে নিয়ে ঠান্ডা পানি খেয়ে আন্দোলন করে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বললেন, তখন কেন জামাতকে যোগ করলেন না? কেন তখন 14 দলকে? আজকে আপনারা জামাত জাতীয় পার্টির কথা বললেন না, আজকে আপনারা জাতীয় পার্টির কথা বলতেছেন। এটা সমাধান হয়ে গেলে তো আপনার কয়দিন পর বলবেন যে জাসদিনও নিষিদ্ধ করতে হবে। তো আপনাদের এজেন্ডাটা কি? এজেন্ডা কি? আমি যদি বলি আপনারা আমেরিকান এজেন্ডা এখানে ফলো করতেছেন, আমেরিকাকে স্যাটিসফাই করতেছেন, তাহলে আপনি কিভাবে নেবেন? আমি বলছি না সেটা, কিন্তু যদি আমি বলি না, মানে নিষিদ্ধ করাটা তাহলে সমাধান না, মানে এরকম দেখো, প্রথম কথা সমাধান কি সমাধান না, আমি জাজমেন্ট না। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের নাম্বার 1। নাম্বার 2, I'll come to it. নাম্বার 2 হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনের শাসনের প্রতিষ্ঠা করে, রেসপেক্ট করে, দেশের গঠনতন্ত্র, সংবিধান, সার্বভৌমত্বকে তুলে ধরার জন্য কাজ করে, অন্যের মতকে, অন্যের পথকে, অন্যের আদর্শকে রেসপেক্ট করে। এখন এর মাঝে কোনো যদি কেউ অপরাধ করে, তাকে বিচারের প্রক্রিয়ায় তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। মানে আইনানুগভাবে বিচারিক প্রক্রিয়ার কথা বলছেন তিনি। হ্যাঁ, আপনারা জাতীয় পার্টির বিরুদ্ধে একটা মামলা করেছেন, সচেতন নাগরিক হিসেবে আপনারা যে বলছেন, এনসিপি, আপনি যে বলছেন আপনি একজন অ্যাডভোকেট নাসির ভাই, তো আপনি জান না কালকে আপনি কি বলে জিএম কাদেরের বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহী মামলা করেন। উনি তো ভারত থেকে এসে বলছেন কি আলোচনা হয়েছে বলা যাবে না, যদিও উনি কয়েকদিন আগে গতকালকে বলেছেন যে না, ওনারা কি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে বলেছেন, তারা সহযোগী। ইয়েস, আই ডু এগ্রি উইথ দিস, বাট হোয়াই ডোন্ট ইউ ব্রিং দেম ইনটু দ্য লিগাল সিস্টেম? আপনি কেন মব সৃষ্টি করতে যাবেন? তার মানে কি আপনি দেশের অশান্তি চাচ্ছেন? আপনি একটা অন্য ব্যাখ্যা দিচ্ছেন। আমি বলেছি যে গণতান্ত্রিক আন্দোলন গণ অধিকারকে সামনে রেখে যে তারা যেন এটা প্রোটেস্ট করে, ভাই আপনি যেভাবে বললেন তাহলে তো আজকে টকশোই হবে না রে ভাই। আপনি এমন ভাবে আপনাকে বললেন যে এনসিপি হচ্ছে একদম এই জুলাই আন্দোলনের একদম মানে একক, যেটা আওয়ামী লীগ করতো। ঠিক আছে, না আপনি ওইভাবেই বললেন, এটা বলি নাই। মানে আপনার বলার যে স্টাইলটা দেখেন, আমি কিন্তু অপোজ করেছি, তারেক ভাই সমর্থন যে ছাত্র জনতা এন্ডোর্স বাই অল, বাই অফ কোর্স এন্ডোর্স বাই অল। কিন্তু আপনারা এককভাবে যেভাবে বলছেন যে এই জুলাই সনদটা কিছুই না, তাহলে রাজনৈতিক সমাজতা কি? এটাও বলিনি। হোয়াট ইজ পলিটিক্স? আমরা বলেছি এটা বাস্তবায়ন। জুলাই সনদে আপনারা এখনো বাস্তবায়ন তো সবাই কমিটেড। বাবুল ভাই, আপনার প্রতি সম্মান রেখে একটু বলি, দেখেন আপনার তো স্মরণে থাকবে জেলে থেকে নির্বাচন করে বহু প্রার্থী জিতেছেন না? জিতেছেন, ইউনিয়ন পরিষদে, সংসদে জিতেছেন। তো ধরেন হাসিনা ট্রায়াল চলে, তো এই হাসিনা ট্রায়ালের মধ্যে হাসিনা কি এখন পাকাপাকি ভাবে দোষী সাব্যস্ত হয়েছেন? জাজমেন্ট আসবে, প্রনাউন্সমেন্ট অফ ডেট আছে, একটা ডেটের ঘোষণা দিবে ট্রাইব্যুনাল, তারপরে হচ্ছে একটা তারিখ ঘোষণা দিবে যে ওই দিন জাজমেন্ট হবে। এখন তারপরে অ্যাপিল টেপিল হবে, ফোরাম যেগুলো আছে। এখন হাসিনা যদি বলে আমার এটা বৈধ অধিকার যে আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে এবং যারা ট্রাইব্যুনালে এখন বিচারাধীন আছে তাদেরকেও দিতে হবে, এই ক্ষেত্রে বিএনপির অফিসিয়াল বা আপনার স্টেটমেন্টটা কি হবে? যে জাতীয় পার্টির ক্ষেত্র এবং হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্র, মানে আওয়ামী লীগের ক্ষেত্রে ওনারা কি নির্বাচনে যাবেন? অফ কোর্স আমি জাস্ট একটু নোক্তা দিই, নির্বাচনে যাবে কি যাবে না 5 সেকেন্ড আমি বলে রাখি। জি বলেন। দেশে একটা গণহত্যা হয়েছে জার্মানিতে, যখন এই আপনার হলোকস্টের পরে নাসি বাহিনী একদম বাতিল করেছে, ঠিক আছে ভাই, সেটা জানেন। চিলি বা আমাদের খেমার রোড যেটা ছিল আছে, এখন আপনি খেমারদেরটা জানি। আবার এটাও আপনি জানেন যে আমেরিকার সাথে এখন খেমারদের সবচেয়ে ভালো আমাদের ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন এটা প্রস্তাব আমরা শুরুতে হয়েছে দেশে, সেটা করেন আপনি, ওটাতে বাধা নেই। আমাদের বিএনপির যে স্ট্যান্ড সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউকে এক্সিকিউটিভ অর্ডারে বন্ধ না করা। আজকে জামাত ইসলামকে আওয়ামী লীগ করেছে না, আমি সেটা বলিনি, এটা নির্বাচন কমিশনার সরকার তারা ঠিক করবে। আমি আমার দলের স্ট্যান্ড বলতে পারি, আমার দলের স্ট্যান্ড খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে আইনি প্রক্রিয়া। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বলছে, মানে বলছে যে সব দলের অংশগ্রহণে নির্বাচন চান। এখন ভাই ওই আমি দলের আমিও সাপোর্ট করি, আমি একটা দলের ক্ষুদ্র কর্মী, কিন্তু নাসির ভাই, কিন্তু আমার দল কোন দলকে এক্সিকিউটিভ অর্ডারে পরিষ্কার করে বলেন হাসিনা কি ইলেকশনে আসবে কি আসবে না। আশ্চর্য, আমি তো নির্বাচন কমিশনার না,
না, এই কিন্তু সিদ্ধান্ত তো আমার দলও দিবে না। কেন আমি আপনাকে পরিষ্কার করে ইত্যাদিতে বলবো? নিয়োগ করেছেন, আপনি বলছেন বক্তব্য না, দল হিসেবে আমার আওয়ামী দলের লীগের প্রথম বিরুদ্ধে- আপনি জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অধীনে আওয়ামী লীগ পুনর্নিবন্ধিত হয়, জামাত রাজনীতি করার সুযোগ পায়। আপনি তো এটা জানেন। আমি তো সেই দলেরই, বহুদলীয় গণতন্ত্রই এখন আমাদের নির্বাচন কমিশন- সকল পদ, এটা তো আপনার বিষয়ে তারা জনগণ। flexibility Let the আচ্ছা, আমরা- people আমরা decide, এই- ভাই। নির্বাচন এই কমিশন যদি আলোচনা- সুযোগ দেয় আওয়ামী লীগকে, আমার আপনাদের আরেকটা বক্তব্য কি পয়েন্ট, থাকবে? ভাই নাসির ভাই, আমি আপনাকে কোনো ঠিক আছে, interrupt বাবুল ভাই, করিনি। একটু শেষ করতে Let হবে, me না, finish. আপনি কি আর বলবেন? 30 আমরা সেকেন্ডে। একদম আমি 30 সময়ের সেকেন্ডে শেষ শেষ করব। মুহূর্তে আছি, জি। সেটা হচ্ছে 30 সেকেন্ডে শেষ করব আমি। সেটা হচ্ছে যে তারেক ভাই যেটা বলেছেন, এটি বটম লাইন। লড়াইটা কেন হয়েছে? আমরা কি চেয়েছি? গণতন্ত্রের জন্য। আমরা চেয়েছি হাসিনার পতন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ ফেরত। এই দেশের মানুষ কেমন আছে? আমরা রাজনীতি করি কার জন্য? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য। আমাদের সেই প্রক্রিয়ায় যাক। আপনার যেসব এজেন্ডা আপনি আপনার ম্যানিফেস্টোতে নিয়ে আসেন, জনগণের কাছে যান। Let the people boycott আওয়ামী লীগ, let the people boycott জাতীয় মানে পার্টি। বিএনপি প্রথম থেকে যেটা বলছে যে জনগণের প্রত্যাখ্যান করবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিতরণ করে দেওয়া হয়েছে, এটা সবচেয়ে বড় ম্যান্ডেট। তাহলে তো সাধারণ জনগণই তাকে বাদ দিয়ে দিবে। না, দিয়েছে তো। তো দিয়ে আপনি দিয়েছে। দেখেন, আচ্ছা, আমরা- বাবুল ভাই, দিয়ে দিয়েছে। শুরুতে আমরা একটা কিন্তু আর বিপ্লবী সরকার সময়- যদি হইতো, এই দেশের মানুষ আলী নাসের, এখানে আমি আপোষ একটা করতে কথা আলী আপনার নাসের খান, না ওনার জি, একটা জি, কথাকে আমরা আমার মানে একটু একেবারে ইয়ে আছে, শেষ, বলা জি। আছে। দেখেন তারেক ভাই একটা কথা বলেছেন যেটা আমি তাহলে কাউন্টার আমি সময় দিতে দিতে চাই। পারছি না আসলে। সেটা হচ্ছে যে তারেক ভাই বলেছেন যে আওয়ামী লীগের হয়তো 20% ভোট পড়ে যাবে। আমি গ্রামেগঞ্জে ইয়ে করি, আমার আসনের অ্যানালাইসিসটা আমি যদি বলি, এখানে 25% হিন্দু ভোটার, আর আওয়ামী লীগ ভোট পায় হচ্ছে 30 থেকে 32% প্রত্যেক বছর। তো এই হিন্দু ভোটারগুলো কিন্তু এখন মোটো চেঞ্জ করে ফেলেছে, কারণ আমরা তাদেরকে যেভাবে আগলিয়ে রেখেছি, দেখভাল করেছি 5 তারিখের পর, জি। এই বাক্স কিন্তু আর আওয়ামী লীগের হ্যাঁ, বাক্সে বুঝতে নাই। পেরেছি, বুঝতে পেরেছি। আমরা এটা কিন্তু আমরা আর 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 না, এগোনো আগে সম্ভব আমাদের না। সেই আমাদের scope সময় দেয়নি। প্রায় শেষ, বাবুল ভাই। সেই scope দেয়নি আমরা আমাদের। অ্যাডভোকেট আলী নাসের খান, তারেক রহমান, আমরা আমাদের সময় যে আমাদেরকে 10 সেকেন্ড আমাদের বলতে দেন। নির্ধারিত সময় শেষ করে 10 সেকেন্ড ফেলেছি। বলতে দেন। না, আমরা আর সময় দিতে পারছি না কোনো আজকে। গণহত্যাকারীকে আমরা নির্বাচনে দেখতে চাই না, তার দল জি, দেখতে আচ্ছা, চাই না। আপনার collateral বক্তব্য আপনি রেখেছেন। যারা আছে, দর্শক, এই ছিল আমাদের আজকের গণতন্ত্রের জয় হোক। আলোচনা সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।